হ্যালো এভরিওয়ান। তো ছাত্ররা নিশ্চয়ই তোমরা সবাই পড়াশোনা করছো এবং ভালো আছো। তো আমরা নবম শ্রেণীর যে বল গতি চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, যেখানে এর আগের ক্লাসগুলোতে আমরা যে গতিশীল বস্তুর যে বিভিন্ন ভৌত রাশিগুলো রয়েছে, যেগুলোর পরিমাপ বা যেগুলো সম্পর্কে আমরা ধারণাটা লাভ করেছি। তো আজকের ক্লাসে আমরা সেই সমস্ত ভৌত রাশিগুলোকে আমরা কি করে লেখচিত্রের মধ্য দিয়ে প্রকাশ করতে পারি, কিংবা কোনো লেখচিত্র প্রদত্ত থাকলে সেখান থেকে বিভিন্ন গতিশীল বস্তুর যে ভৌত রাশিগুলোকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি, তাদের মানগুলোকে, সেই বিষয়টা আমরা জানব। সঙ্গে সঙ্গে আমরা জ্যামিতিক পদ্ধতিতে কি করে বিভিন্ন যে ভৌত রাশি, যেগুলো ভেক্টর রাশি হয়ে থাকে বিশেষ করে, তাদের বিভিন্ন অভিমুখগুলো কোন দিকে হবে সেটার একটু সংক্ষিপ্ত আলোচনা আমরা করব। তো লেখচিত্র বিষয়টা নিশ্চয়ই তোমরা জানো। লেখচিত্র হচ্ছে কোনো বিষয়কে ছবির মধ্য দিয়ে প্রকাশ করা। তো সেই লেখচিত্র কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ প্রকাশভঙ্গি, বিজ্ঞানের ক্ষেত্রে যেটা প্রয়োগ করা হয়ে থাকে, যে ক্ষেত্রে আমরা জানি পরস্পর লম্ব দুটো সরলরেখা নিয়ে দুটো লম্ব যে অক্ষরেখা বরাবর বিভিন্ন বিষয়কে প্রকাশ আমরা করে থাকি, দিয়ে তাদের লেখচিত্র আমরা অঙ্কন করে থাকি। তো এখানে আমরা গতিশীল বস্তুর যে বিভিন্ন ভৌত রাশিগুলো আমরা জেনেছি এর আগের ক্লাসগুলোতে, সেখানে আমরা যেগুলো জেনেছিলাম অতিক্রান্ত দূরত্ব, সরণ, বেগ, ত্বরণ, মন্দন, এই সমস্তগুলো। তো এদের মধ্যে আমরা কয়েকটা ভৌত রাশিগুলোর আমরা লেখচিত্র প্রকাশ করতে যাচ্ছি। তো এখানে লেখচিত্র প্রকাশটা আমরা তিনটা ভাবে আমরা প্রকাশ করতে পারি। কোনো গতিশীল বস্তু যেটা সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে, তার সরণ সময় লেখচিত্র আমরা অঙ্কন করব, এবং সেই অঙ্কিত লেখচিত্র থেকে আমরা লেখচিত্রের যে দুটো বিষয় আমরা বোঝাবো, যে লেখচিত্রের যে একটা হচ্ছে নতি। তাহলে লেখচিত্র যেটা অঙ্কন করব তার দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করব, যে একটা হচ্ছে নতি, নতি বা আনতি জিনিসটা কি, এবং দ্বিতীয় হচ্ছে লেখচিত্রগুলো যে এক্স অক্ষের সঙ্গে ক্ষেত্রফল, নতি আর ক্ষেত্রফল, এই দুটো বিষয় আমরা লেখচিত্রের মাধ্যমে আমরা মানে বোঝার চেষ্টা করব এবং নির্ণয় করব, যার সাহায্যে আমরা বিভিন্ন ভৌত রাশিগুলো নির্ণয় করব। তো লেখচিত্র অঙ্কনের সময় আমরা বিভিন্ন ভৌত রাশিগুলোর মধ্যে, যেমন সরণ সময় লেখচিত্র একটা গুরুত্বপূর্ণ লেখচিত্র, যেখানে আমরা পরস্পর লম্ব দুটো সরল রেখা নিয়ে থাকবো, যেখানে এক্স অক্ষ বরাবর একটা হচ্ছে যে অনির্ভরশীল যে চলরাশিটা এই দুজনের মধ্যে কার উপর নির্ভরশীল নয়, সেইটাকে আমরা এক্স অক্ষ বরাবর প্রকাশ করার চেষ্টা করব। আর যেটা হচ্ছে নির্ভরশীল রাশিটা, ভৌত রাশিটা, তাকে আমরা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখানে আমরা সময়টাকে এক্স অক্ষ বরাবর এবং সরণ যাকে এস বা এক্স যাই হোক দিয়ে আমরা প্রকাশ করে এটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করব। তো এই লেখচিত্রের আমরা বলেছি কি, যে কোনো লেখচিত্রের দুটো জিনিসকে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব, এবং সেখান থেকেই আমরা অন্যান্য ভৌত রাশিগুলোর পরিমাপ করব। প্রথম হচ্ছে, ধরো আমি এই সরণ সময় লেখচিত্র, যাকে আমরা এক্স এস আর এটাকে টি সময় লেখচিত্র বা এক্স টি লেখচিত্র বলতে পারি, এস টি লেখচিত্র। তো এই লেখচিত্রে আমরা কয়েকটা যদি ছবি আমরা দেখি, অঙ্কন করি, তো লেখচিত্রটাকে একটু আমরা বড় করে আঁকতে চাইছি যাতে করে বোঝার সুবিধা হয়। তো এই ক্ষেত্রে ধরো সরণ সময় লেখচিত্র আমরা অঙ্কন করতে যাচ্ছি, এখানে সময় আর এদিকে সরণ। তো গতিশীল বস্তুটার যে লেখচিত্র, যদি আমরা দেখি যে বস্তুটা যদি গতিশীল না হয়, বিভিন্ন সময় চলে যাচ্ছে, কিন্তু তার সরণ যে পজিশনে পড়েছিল, যে আমার সাপেক্ষে কোনো নির্দিষ্ট সাপেক্ষে যেই অবস্থানে সরণটা ফার্স্ট মেজার করেছিলাম টি সময় 0 সময় থেকে, তারপরেও সেই একই জায়গায় পড়েছে, তাহলে এই যে লেখচিত্রটা কি নির্দেশ করবে, যে সময় সাপেক্ষে বস্তুর সরণ একই জায়গায় রয়েছে, সরণের কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটা কিন্তু একটা স্থির বস্তুকে নির্দেশ করবে। তারপরে আমরা যদি দেখি এইরকম একটা লেখচিত্র পাচ্ছি, তাহলে গতিশীল বস্তুটার সময় আমরা বিভিন্ন সময় আমরা দেখছি, এবং তার সরণটাও সময়ের সঙ্গে সঙ্গে যেখানে ছিল সেই সরণগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তাহলে এইটা কিন্তু একটা গতিশীল বস্তুকে নির্দেশ করছে।
তাহলে গতিশীল বস্তু সেই সরণ সময়, এটা এখানে সরল রেখা না হয়ে বিভিন্ন প্রকার রেখাও হতে পারত। তো আমরা নিচের দিকে একটা রেখা, উপরের দিকে একটা রেখা অঙ্কন করলাম। তাহলে এইগুলো সবগুলোই কিন্তু গতিশীল যে বস্তুর লেখচিত্র, সরণ সময় লেখচিত্র। তো এইগুলো সবগুলো, তো এই সরণ সময় লেখচিত্রের আমরা নতিটা আমরা আলোচনা করব। নতি কাকে বলে? নতি কথাটার অর্থ যে সরল রেখাটা, যে লেখটা আমরা আঁকছি সেটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করেছে, এক্স অক্ষের সঙ্গে যে কোণ করেছে, যে কোনো একটা সরল রেখা। তো এক্স অক্ষটার সঙ্গে সরাসরি না যদি এখানে লেগে থাকছে, তো আমি এক্স অক্ষর সমান্তরাল করে এখানে আঁকলে এই যে কোণটা বা এটাকে বর্ধিত করলে আমরা দেখতে পাবো এই কোণটা যেটা উৎপন্ন করেছে, এই কোণ যা এই কোণ। তাই এই যে কোণটা অঙ্কন করেছে, এই কোণের ট্যান থিটা, এইটা কি বলা হচ্ছে? নতি। আবার আমরা জানি কি ট্যান থিটা সমান কি? ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন বাই এক্স অক্ষ বরাবর পরিবর্তন। তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সরণ, সংক্ষিপ্ত পরিবর্তনকে বোঝানোর জন্য আমরা ছোট্ট ডেল্টা এস লিখলাম আর ডেল্টা টি লিখলাম। তাহলে সরণ সময় লেখচিত্রের নতি নির্দেশ করছে সরণ বাই সময় বা অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এই নতি আমরা জানি সরণ বাই সময় বা যে ক্ষুদ্র সরণ বাই সময়, এটাকে আমরা তাৎক্ষণিক বেগ বা বেগ বলে থাকি। তাহলে সরণ সময় লেখচিত্রের যে নতি কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। তো এই রকম লেখচিত্র থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এই রেখাটার নতি আমরা যে কোনো জায়গায় নিই না কেন, এটা যদি সরল রেখা হয়ে থাকে নতিটা সব জায়গায় কিন্তু সমান থাকবে। অর্থাৎ এই নতির মান যদি সমান হয়, এই যে লেখচিত্রের সব জায়গায় সমান হয়, সমান হলে আমরা কি, সেই নতি সমান হলে আমরা বুঝতে পারবো যে এটা একটা সমবেগী গতিশীল বস্তু, সমবেগী গতিশীল। সমবেগী গতিশীল একটা বস্তুকে কিন্তু নির্দেশ করবে যদি সরণ সময় লেখচিত্রে নতিটা ধ্রুবক থাকে। যে কোনো জায়গায় যদি অঙ্কন করে আমরা দেখি, নতির কথার অর্থ অ্যাকচুয়ালি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। যে কোনো যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা অঙ্কন করা থাকতো, তাহলে ডেল্টা ওয়াই এর পরিবর্তন বাই ডেল্টা এক্স এর পরিবর্তনকেই আমরা তার নতি বলে ধরব। এইটাই হচ্ছে ডেল্টা ওয়াই আর এইটা হচ্ছে ডেল্টা এক্স। তো এখানেও ডেল্টা এস বলতে কি, এই যে এইখান থেকে এই দূরত্বটাকে ডেল্টা এস, আর ডেল্টা টি বলতে কি আমি বড় করে এঁকেছি, এটা হচ্ছে ডেল্টা টি, এই যে অনুপাতটা। তো এই সরল সময় সরণের যে পরিবর্তন, তো আমরা যদি কোনো একটা গতিশীল বস্তু সরল রেখা বরাবর যাচ্ছে আমরা এটা ধরে নিই, তো আমরা প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে এক্ষেত্রে সরণের অভিমুখটাকে আমরা বোঝাই। তো এক্ষেত্রে দেখতে পারো, ধরো কোনো একটা বস্তু ও থেকে ফার্স্ট তার অবস্থান ছিল এ বিন্দুতে, পরবর্তী অবস্থান হয়েছে বি বিন্দুতে, তাহলে তার সরণের মান, সরণ কত হয়েছে, অর্থাৎ এখানে আমরা শেষ অবস্থান যেটাকে আমরা বলছি ও বি মাইনাস ও এ, তাহলে এই মানটা অ্যাকচুয়ালি বড় মান থেকে ছোট মান বিযুক্ত হচ্ছে, এটা হচ্ছে একটা পজিটিভ হবে। তাহলে সরণের অভিমুখ তাহলে পজিটিভ দিক বরাবর। কিন্তু যদি কোনো বস্তু ধরো প্রথম অবস্থান এ ছিল, পরের অবস্থান বি হয়েছে, সে নিশ্চয়ই তাহলে তার সরণের ফার্স্ট যে পরিবর্তনটা আমরা যদি বের করি ও বি মাইনাস ও এ করি, তাহলে এখানে কিন্তু ধরো এখানটার মানটা কোন একটা ধরে নি 5, প্রথমটা ছিল 7, তাহলে 5 মাইনাস 7, তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি -2। যদি এককে বলে থাকি যে কোনো একটা একক, তাহলে নেগেটিভ চিহ্ন নির্দেশ করছে যে দিকটা কিন্তু বিপরীত দিক। তাহলে মানে যে সরণের অভিমুখটা কিন্তু বি এ থেকে বি এর দিকে, আর এক্ষেত্রেও এ থেকে বি এর দিকে কিন্তু অভিমুখটা দেখতে পাচ্ছ এখানে মাইনাস সাইন নির্দেশ করছে ভিন্ন দিকে। তো আমরা অভিমুখটা, সরণের অভিমুখ কি করে তার মানের পরিবর্তন বা তার সামনে থাকা চিহ্ন দিয়েও আমরা এটা নির্দেশ করতে পারি। তো এই হলো কোন গতিশীল বস্তুর সরণ সময় লেখচিত্র, যেখানে নতিটাকেই আমরা একটা অন্য একটা ভৌত রাশি বেগটাকে পরিমাপ করতে পারি, কিন্তু এই যে লেখচিত্রের ক্ষেত্রফলটা কিন্তু সেই রকম কোনো ভৌত রাশিকে নির্দেশ করে না। তো এরপরে আমরা যেটা অঙ্কন করব সেটা হচ্ছে যে বেগ সময় লেখচিত্র।
কোনো গতিশীল বস্তু, যে সেই গতিশীল বস্তুটার সময়ের সঙ্গে সঙ্গে তার বেগ, তার পরিবর্তনের একটা লেখ আমরা অঙ্কন করতে পারি। লেখচিত্র অঙ্কন প্রণালী তোমরা নবম শ্রেণীতে যে লেখচিত্র অঙ্কন গণিতে তোমরা শিখেছো, এক্স ওয়াই এর একটা ডাটা তোমরা তৈরি করে সেই ডাটাগুলোকে পুট করে এখানে লেখচিত্র অঙ্কন করবে। তো বিজ্ঞানের ক্ষেত্রে লেখচিত্র অঙ্কনের জন্য তোমাদের কিন্তু গ্রাফ পেপারের দরকার হবে না। এগুলো তোমরা যে এইভাবে নিজেরা এখানটায় কাল্পনিক ভাবে তোমরা একটা সুনির্দিষ্ট স্কেলিং করে নিয়ে তোমরা এখানে কিন্তু লেখচিত্রগুলোকে তোমাদেরকে অঙ্কন করতে হবে। আর যদি কোনো প্রশ্নে লেখচিত্র সুস্পষ্ট স্কেলিং করে দেওয়া থাকে, সেখান থেকে ডাটাগুলো নিয়ে তোমরা যে সুনির্দিষ্ট যে ভৌত রাশি নির্ণয়ের কথা বলা থাকবে সেটা তোমরা নির্ণয় করবে। তো এখন এই বেগ সময় লেখচিত্র, অর্থাৎ কোনো বস্তু বিভিন্ন সময়ে যে যে বেগ অর্জন করেছে তার যে মানগুলোকে নিয়ে আমরা একটা লেখচিত্র অঙ্কন করতে যাচ্ছি, সেই অঙ্কন করা লেখচিত্রকে বলা হচ্ছে বেগ সময় লেখচিত্র। তো এক্ষেত্রেও আমরা সিমিলার ওয়েতে কতগুলো আমরা সরল রেখা যদি অঙ্কন করতে পারি, বিভিন্ন প্রকার সরল রেখা কিংবা বিভিন্ন প্রকার বক্ররেখা নির্দেশ, অর্থাৎ আমরা 1 নম্বর একটা অঙ্কন, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর আমরা কয়েকটা স্পেশাল লেখচিত্র যেগুলো অঙ্কন করেছি এবং তাদের কি নির্দেশ করে সেটা আমরা জানার চেষ্টা করব। 5 নম্বর একটা অঙ্কন করলাম। তো 1 নম্বর প্রথম যদি লেখচিত্রটাকে আমরা দেখি, যে সময়ের সঙ্গে সঙ্গে, যে সময় যখন 0 ছিল সেখানে তার বস্তুটার একটা বেগ, এই যে স্কেল থেকে যা দেখতে পাচ্ছ, ধরো 10 করে 10 বা 5 করে দেওয়া ছিল, 2 4 6 8, এটা মিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে, এটা ধরো সেকেন্ড এককে দেওয়া আছে। তো ফার্স্ট দেখতে পাচ্ছ যে প্রথম অবস্থায় তার 8 মিটার পার সেকেন্ড বেগ ছিল। যত সময় চলে যাচ্ছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এভাবে বিভিন্ন সময় অন্তর অন্তর সে দেখা যাচ্ছে যে সেই বেগ তার 8 মিটার পার সেকেন্ড 8 মিটার পার সেকেন্ড থেকে যাচ্ছে। তাহলে এই যে লেখচিত্রটা, অর্থাৎ সময় অক্ষের সমান্তরাল সরল রেখা কি নির্দেশ করছে, একটা সমবেগী গতিশীল বস্তুকে নির্দেশ করছে। তাহলে অন্যান্য লেখচিত্রগুলোকে তোমরা ভুলে গিয়ে শুধু 1 নম্বর লেখচিত্রটা আছে ধরে নাও, দিয়ে তোমরা বুঝতে পারবে এইরকম একটা লেখচিত্র দেওয়ার অর্থ হচ্ছে বস্তুটা সমবেগে যাচ্ছে। আবার আমরা জানি বস্তু সমবেগ নিয়ে যাচ্ছে মানে তার ত্বরণ কত, তারপর ত্বরণ হচ্ছে, এর ত্বরণ কত হবে, ত্বরণ মানে কি বেগ বৃদ্ধির হার, কি ত্বরণ তাহলে এখানে 0। অপর পক্ষে তাহলে ত্বরণ 0 মানে আমরা জানি যে বস্তুটার উপর কোনো বল প্রযুক্ত হয়নি। আমরা যখন নিউটনের গতিসূত্র জানবো, যে পড়বো, সেখানে জানবো যে বল প্রযুক্ত হলেই তবেই ত্বরণ হয় কোনো বস্তুতে। তাহলে ত্বরণ 0 মানেই বস্তুতে কোনো বল প্রযুক্ত হয়নি। দ্বিতীয় আরেকটা লেখচিত্র আমরা দেখতে পাচ্ছ যে এটা একটা স্ট্রেট লাইন এবং একটা নির্দিষ্ট নতি রয়েছে। এই নতি এবং এটা সব জায়গায় নতির মানটা হচ্ছে সমান। এই নতি কাকে বলে আগে আমরা বলেছি, যে এক্স অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে, অর্থাৎ ওয়াই অক্ষের পরিবর্তন, অর্থাৎ এই ক্ষেত্রে ডেল্টা ভি, আর সময় অক্ষের পরিবর্তন ডেল্টা টি। তো এই পরিবর্তনটা যে কোনো জায়গায় যদি এটা সরল রেখা হয়ে থাকবে তাহলে এই নতিটা কিন্তু সমান হবে। তাহলে বেগ সময় লেখচিত্রের নতি, বেগ সময় লেখচিত্র, তার নতি কি নির্দেশ করছে, ডেল্টা ভি বাই ডেল্টা টি, বেগের পরিবর্তন বাই সময়, এটা একটা ত্বরণকে নির্দেশ করছে। তাহলে এখানে যদি এটা সরল রেখা হয়ে থাকে, সব জায়গায় ত্বরণের মানটা এটা সুষম ত্বরণ যুক্ত বা সমত্বরণে গতিশীল বস্তুকে নির্দেশ করছে, সমত্বরণে গতিশীল, বোঝা যাচ্ছে। তো তৃতীয়ত, এই যে লেখাটা আমরা ড্র করেছি, অঙ্কন করেছি, এখানেও যদি তোমরা বিভিন্ন বিন্দুতে একটা স্পর্শক টেনে সেই স্পর্শকের নতি তোমরা বিভিন্ন জায়গায় অঙ্কন করো, তাহলে দেখতে পাবে কি কিছু জায়গায় প্রাথমিক ক্ষেত্রে কিছু বৃদ্ধি হয়েছিল, পরেও বৃদ্ধি হচ্ছে। যদি এইভাবে উপরের দিকে উঠে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে ক্রমশ নতিটা, দেখো ডেল্টা ভি এর পরিমাণটা, বৃদ্ধিটা অনেক বেশি ডেল্টা টি এর থেকে। এখানে ডেল্টা ভি এর বৃদ্ধি আর সময়ের যে অনুপাতটা দেখতে পাচ্ছ যে এই ভি এর পরিবর্তন ক্রমে ক্রমে বাড়ছে। এখানে ডেল্টা টি এর যে পরিবর্তন আর ভি এর যে পরিবর্তনের অনুপাতগুলো ধীরে ধীরে পরে পরে বেগটা অনেক বৃদ্ধি পাচ্ছে। তাহলে অর্থাৎ দেখতে পাচ্ছ ত্বরণের মান বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1 নম্বর সমীকরণে তাহলে ত্বরণ 0, তোমরা দ্বিতীয় নম্বরটা বুঝলে সমত্বরণে যাচ্ছে, কিন্তু তৃতীয় নম্বরটা তোমরা বুঝতে পারছো যে ত্বরণ হচ্ছে কিন্তু ত্বরণের মানটাও বাড়ছে। তাহলে ক্রমবর্ধমান
ক্রমবর্ধমান ত্বরণকে নির্দেশ করছে হচ্ছে এই যে আপাতত ভাবে অধিবৃত্তের মতো অঙ্কিত হয় এই লেখচিত্রটি। ঠিক সিমিলার ভাবে কোন একটা সরলরেখা যদি এইভাবে নিচের দিকে দেওয়া থাকে, 4 নম্বর সমীকরণে দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি নতিটা অঙ্কন করো, অর্থাৎ y অক্ষের পরিবর্তন সঙ্গে সঙ্গে x অক্ষের পরিবর্তন, এই ক্ষেত্রে নতিটা অঙ্কন করার জন্য কিন্তু এই উপরের দিক করে ছবিটা আঁকতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে y অক্ষের পরিবর্তন অর্থাৎ ডেল্টা ভি নেগেটিভ হচ্ছে। প্রথমের মান ধরো এখানে এটা যা ছিল, পরে হলো এইটা, তাহলে নেগেটিভ ত্বরণ, তাহলে নেগেটিভ এখানে নতিটা কিন্তু নতি হচ্ছে নেগেটিভ ধ্রুবক, তাহলে এটা নির্দেশ করছে যদি নতি পজিটিভ হয় এটা ত্বরণকে নির্দেশ করে, নতি যদি নেগেটিভ হয় এটা মন্দনকে নির্দেশ করছে, অর্থাৎ সমমন্দন। এটা সমমন্দনে বস্তুটা যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে মন্দনের সময় কিন্তু কি হয়, বস্তুর বেগের অভিমুখ আর মন্দন একটা ভেক্টরের অভিমুখ পরস্পর বিপরীত হবে। মন্দনটা অর্থাৎ কি, কোনো বস্তু একটা ব্রেক করলো, এটার ক্ষেত্রে ধরো কোনো একটা গতিশীল বস্তু এই রাস্তায় ছিল, এখানে একটা নির্দিষ্ট গতিতে নিয়ে যাচ্ছিল, ব্রেক করে করে এখানে বেগ কম হচ্ছে, প্রাথমিক একটা বেগ ছিল, পরে বেগ এখানে শূন্যর দিকে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ বেগের পরিবর্তন মানে সাপোজ এখানে ধরো তার 10 মিটার পার সেকেন্ড ছিল, পরে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, তাহলে পরিবর্তন মানে কি 8 - 10, তাহলে পরিবর্তনটা কিন্তু নেগেটিভ বা -2, তাহলে পরিবর্তন মানে কি এই দিকে, তাহলে ত্বরণের অভিমুখ কিন্তু হচ্ছে ওই দিকে, অর্থাৎ কোন বস্তুর বেগের অভিমুখ এই দিকে যদি বেগের অভিমুখ হয়, ত্বরণের অভিমুখ তখন কিন্তু বিপরীত দিকে। অর্থাৎ যখন কোনো গতিশীল বস্তুর বেগ ধীরে ধীরে কমতে থাকে, তাহলে তার বেগের অভিমুখ সামনের দিকেই থাকছে, কিন্তু ত্বরণের অভিমুখ বিপরীত দিকে হবে। তো আমরা যে জ্যামিতিক ভাবে অভিমুখের চিত্রগুলো অঙ্কন করবো ভাবছিলাম, তাহলে নিশ্চয়ই তোমরা এখানে বুঝতেই পারছো যে কোন বস্তুর বেগের যে পরিবর্তন তার দিকগুলোর সঙ্গে অভিমুখের পরিবর্তন, এটা সরলরেখা বরাবর বেগ কষেছে। এখন যদি কোনো বস্তু ধরো মনে করো পূর্ব দিকে যাচ্ছিল, এই দিকে যাচ্ছে, তাহলে বেগটা ছিল 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, এইবারে যাচ্ছে হচ্ছে 7 মিটার পার। এর পরিবর্তন মানে এই যে পরিবর্তন মানে এর বিয়োগফল করব আমরা ভেক্টরের ক্ষেত্রে জানি, এইটা নির্দেশ করবে তার পরিবর্তনের দিকটাকে। এই ভেক্টরের চিত্র অর্থাৎ আমরা ভেক্টর যোগের যখন ত্রিভুজ সূত্র বা বলের ক্ষেত্রে আমরা পড়বো, সেখানে জানবো এইটাই হচ্ছে ত্বরণের অভিমুখকে নির্দেশ করবে। আর যদি বেগটা হ্রাস পেতে থাকে তাহলে মন্দনের অভিমুখটা কিন্তু এই বিপরীত দিকেই নির্দেশ করবে। তো এইভাবে বেগের যে পরিবর্তনগুলোকে আমরা নির্দেশ করতে পারি দুটো বেগের মানের যে বিয়োগফল জ্যামিতিক চিত্র থেকে। তো এইভাবে আমরা বেগ সময় লেখচিত্রের যে ভিন্ন ভিন্ন যে রূপগুলো আমরা পাচ্ছি, বিভিন্ন প্রকার গতিশীল বস্তুগুলোর মধ্য থেকে আমরা কয়েকটা বিশেষ আবার যদি এই 5 নম্বর লেখটা দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রে কিন্তু নতিগুলো এক্ষেত্রে কিন্তু ক্রম আরো বর্ধমান হবে, নতিটার মানটা কিন্তু ক্রমবর্ধমান হবে, বেগের পরিবর্তনের তুলনায় সময়ের পরিবর্তনটা কম, অর্থাৎ বেগের মানটা অনেক বেশি পরিবর্তন হবে। তাহলে এটা হচ্ছে ক্রমবর্ধমান মন্দন, ক্রমবর্ধমান মন্দন। তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন প্রকার লেখচিত্রের যে রূপগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই যে বেগ সময় লেখচিত্রের একটা জিনিস নতি থেকে আমরা জানতে পাচ্ছি কিন্তু ত্বরণ সম্পর্কে। তো বেগ সময় লেখচিত্রের আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, তার ক্ষেত্রফল। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল, তাহলে বেগ সময় লেখচিত্রের দুটো বিষয় থেকে আমরা দুটো জিনিস জানবো, একটা হচ্ছে নতি থেকে আমরা জানতে পারি ত্বরণ বা মন্দন সম্পর্কে, দ্বিতীয়ত ক্ষেত্রফল থেকে। ক্ষেত্রফল অর্থাৎ বেগ সময় লেখচিত্রের যে লেখচিত্রটা যে অঙ্কন করা হয়েছে সেটা সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল উৎপন্ন করবে তার ক্ষেত্রফলের মান কি হবে, ভি গুণিতক টি। আমরা জানি ভি গুণিতক টি এটা সরণকে নির্দেশ করে বা অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। তো এখন কোন গতিশীল বস্তুর যে লেখচিত্রটা আমরা বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, মনে করো এই যে ফার্স্ট লেখচিত্রটা, তাহলে এই লেখচিত্রটা সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল নির্ণয় উৎপন্ন করবে সেটা তার অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করবে। তাহলে ক্ষেত্রফল দ্বারা আমরা পাচ্ছি কি অতিক্রান্ত দূরত্বকে আমরা পেয়ে যাব। তো এখন যদি এই অতিক্রান্ত দূরত্বটা ধনাত্মক হয়ে থাকছে
তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা শুধু তার অতিক্রান্ত দূরত্বটা পাবো। কিন্তু যদি আমরা এমন কোন একটা লেখচিত্র অঙ্কন করি যে লেখচিত্রতে সরণটা এইভাবে, ধরো কোনো কিছু একটা লেখ তোমাদের দেওয়া আছে, এখানে বেগ আর এই দিক অক্ষ বরাবর সমান, তাহলে দেখতে পাচ্ছ কখনো লেখচিত্রটা ধনাত্মক অংশে রয়েছে, কখনো আবার ঋণাত্মক অংশে রয়েছে। তাহলে এই ধনাত্মক অংশ মানে কি, আমরা লেখচিত্রের ক্ষেত্রে ভেক্টর রাশিকে আমরা প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দ্বারা তার যে দ্বারা কিন্তু এখানে বোঝাবো যে একটা দিকটা কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে গতিশীল বস্তুটা ধনাত্মক অংশ ক্ষেত্রফল উৎপন্ন করেছে, মানে এটা যে পজিটিভ দিকে তার সরণ ঘটেছিল, আবার সেই মূল বিন্দুকে অতিক্রম করে যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে পৌঁছে গিয়ে আবার বিপরীত দিকে গেছে, তাহলে এটা বিপরীত দিকে যে তার সরণকে নির্দেশ করছে। তাহলে এই দুটো যোগফল কিন্তু প্রকৃতপক্ষে যদি এটা S1 এটা S2 হয়, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কিন্তু S1 প্লাস S2 হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করবে। কিন্তু একটা যেহেতু স্কেলার রাশি অতিক্রান্ত দূরত্ব, তাহলে কিন্তু শুধু দুটোর যোগফল হয়ে যাবে। কিন্তু সরণ বের করতে দিলে আমাদের দুটো রাশির মান আগে বের করে তাদের যখন যুক্ত করব তাদের চিহ্ন নিয়ে যুক্ত করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার সময় তাদের হচ্ছে যে শুধু পরম মানগুলো যোগ করে আমরা বলতে পারি, কিন্তু যদি ডিসপ্লেসমেন্ট আমাদের বলতে হয় তাহলে কিন্তু তাদের চিহ্ন যুক্ত মান নিতে হবে। সে প্লাস বা মাইনাস চিহ্ন যুক্ত মানগুলোকে নিয়ে যুক্ত করলে যে মানটা থাকছে সেইটা দিয়েই আমরা সরণকে নির্দেশ করব। এবং চিহ্নটা যদি নেগেটিভ হয় তাহলে বুঝবো যে বস্তুটা যে বিপরীত দিকে আবার ফিরে এসে যেখান থেকে গতিশীল হয়েছিল সেখান থেকে ফিরে গিয়ে আবার বিপরীত দিকে পৌঁছেছে। তাহলে এইভাবে যে বেগ সময় লেখচিত্রের নতি এবং ক্ষেত্রফল দুটো জিনিস কি করে বিভিন্ন ভৌত রাশিগুলোকে নির্দেশ করে সেটা তোমরা জানলে। এবং সঙ্গে সঙ্গে ওই যে চিহ্নগুলো কি নির্দেশ করবে, যে দিক, যদি ভেক্টর রাশি হয়ে থাকে তার দিক নির্দেশকের জন্য আমরা ব্যবহার করে থাকবো তাদের সামনে চিহ্ন। এরপরে আরেক ধরনের ভেক্টর রাশি যে লেখচিত্র যেটা সচরাচর অতটা গুরুত্বপূর্ণ নয়, সেটা কি, সেটাও হচ্ছে আমরা বলতে পারি যে ত্বরণ সময় লেখচিত্র। তো আরেকটা আমরা লেখচিত্র যেটা অঙ্কন করছি যেটা হচ্ছে কি ত্বরণ সময় লেখচিত্র। তো প্রধানত এই লেখচিত্র দুটোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের প্রশ্ন সেখান থেকে সাধারণত আসবে। তো আরেকটা জিনিস যেটা আমরা বলছি যে ত্বরণ সময় লেখচিত্র, তো সেক্ষেত্রেও আমরা এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর ত্বরণকে প্রকাশ করব। এক্ষেত্রেও আমরা যদি বিভিন্ন লেখচিত্রগুলোকে আমরা বোঝার চেষ্টা করব কি নির্দেশ করছে। এটা একটা সমত্বরণ, সময় চলে যাচ্ছে, বস্তুটা একটা নির্দিষ্ট ত্বরণে যাচ্ছে, অর্থাৎ এটা সমত্বরণে গতিশীল একটা বস্তুকে নির্দেশ করছে। আবার যদি একটা সরলরেখা এইভাবে নতিযুক্ত সরলরেখা হয়ে থাকে, এটা হচ্ছে কি সুষম ত্বরণ, সুষম ক্রমবর্ধমান ত্বরণ, সুষমভাবে ক্রমবর্ধমান হচ্ছে, ত্বরণ নিয়ে গতিশীল হচ্ছে, অর্থাৎ ত্বরণের মানটাও সমান হারে বেড়ে বেড়ে যাচ্ছে। তো এই রকম ভাবে ক্রমহ্রাসমান, সুষমভাবে ক্রমহ্রাসমান ত্বরণ, সুষমভাবে নয় অসমভাবে ক্রমবর্ধমান ত্বরণ, এই রকম ভাবে এটা হচ্ছে অসমভাবে ক্রমবর্ধমান ত্বরণ প্রভৃতি। এটা হচ্ছে সুষমভাবে ক্রমহ্রাসমান ত্বরণকে নির্দেশ করছে। তো এই রকম বিভিন্ন লেখচিত্রের নতিগুলোকে আমরা থেকে আমরা বস্তুটার গতি সম্পর্কে একটা ধারণা আমরা লাভ করতে পারছি। কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রফল থেকে আমরা সেরকম কোনো যে সিগনিফিকেন্ট ধারণা আমরা এখানে পেতে পারছি না। তো এই রকম ভাবে লেখচিত্র যার মাধ্যমে আমরা যে বিভিন্ন ভৌত রাশিগুলোর যে আলোচনা শুরু করেছিলাম আজকে 3 নম্বর ক্লাসের মধ্য দিয়ে, সেই সমস্ত ভৌত রাশিগুলোর পরিমাপ বা তাদের লেখচিত্রের প্রকাশ, তাদের অভিমুখ নির্ণয়, এইগুলো সব আমরা বুঝলাম। তো বিশেষ করে সরল দোলগতির ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, সরল দোলগতির ক্ষেত্রে আমরা যে দোলকটাকে তৈরি করে ঝুলিয়ে দিলে আমরা এখানে জেনেছিলাম কি গতিশীল বস্তু ধীরে ধীরে গতিটা এখানে কমতে থাকছে, তাহলে অর্থাৎ এই দিকের তার গতি হ্রাস হচ্ছে, মানে কি মন্দনের অভিমুখ কিন্তু এই দিকে। আর সরণ সবসময় তার সাম্যাবস্থান থেকে মাপ করা হয়, তাহলে সরণ এবং ত্বরণ যে পরস্পর বিপরীতমুখী সেটা আমরা
এখানেই লেখচিত্র থেকে বুঝতে পেরেছিলাম যে যদি কোনো গতিশীল বস্তুর আস্তে আস্তে বেগ কমতে থাকছে তাহলে তার ত্বরণের অভিমুখটা কিন্তু বিপরীত দিকে হবে। কিন্তু সরণ যেদিকে সরে সরে তো যাচ্ছে, তো সরণের অভিমুখ তো এই দিকে, কিন্তু ত্বরণের অভিমুখ হবে বিপরীত দিকে। তো এই রকম ভাবে যে সরল দোলগতির ক্ষেত্রে বা কিংবা কোনো চলন্ত বাস হঠাৎ করে ব্রেক কষে থামতে গেলে তার অভিমুখ গুলো কিন্তু কোন দিকে হবে তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পারছো। তো আবার আরেক প্রকারের গতিশীল বস্তুর ক্ষেত্রে বৃত্তপথে গতিশীল কোন একটা বস্তু ধরো, যার যে বস্তুটার বেগের মান ঠিক আছে কিন্তু অভিমুখ গুলো দেখো প্রত্যেক মুহূর্তে বদলাচ্ছে। এই বিন্দুতে বেগের অভিমুখ এই দিকে, তাহলে এই দুটো বেগের পরিবর্তন কোন দিকে হলো? পরিবর্তন যদি আমরা জানতে চাই, এই বিন্দুটাকে এই বিন্দুর কাছাকাছি নিয়ে এসে তোমরা যদি এখানে প্রকাশ করো, এটা একটা ভেক্টর রাশি। আমরা জানি ভেক্টর রাশিগুলো যে কোনো জায়গা থেকে, এটা ধরো v2, এটা v1, তাহলে v1 এর কাছে v2 টাকে মান এবং দিক একই রেখে আমি যদি এখানে প্রকাশ করি v2 টা, তাহলে এই বেগের পরিবর্তন কত? পরিবর্তন মানে যে v2 মাইনাস v1, v2 মাইনাস v1 তার অভিমুখ কিন্তু এই দিকে হচ্ছে, এটা হচ্ছে v2 মাইনাস v1 এর অভিমুখ। তো এইভাবে দেখতে পাচ্ছ যে ত্বরণ এইটাই হচ্ছে বেগের যে পরিবর্তন, দিকে মান অপরিবর্তিত থাকছে কিন্তু ধরো মান দিক দুটোই পরিবর্তিত হয়েছে, তাহলে ত্বরণের অভিমুখটা হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ দেখতে পাচ্ছ যে কেন্দ্রের দিকে যেন অভিমুখটা হচ্ছে ত্বরণের। কোন বৃত্তাকার পথে আমরা যখন বৃত্তীয় গতি নিয়ে আলোচনা করবো উঁচু ক্লাসে, সেখানে জানবো বৃত্তপথে গতিশীল কোন বস্তুর ত্বরণের অভিমুখ সবসময় কেন্দ্রের দিকে থাকে। আর যদি বেগটা সমবেগে ঘুরতে থাকে সেই যে ত্বরণটাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ, সেই ত্বরণটাকে আমরা অভিকেন্দ্র বা সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন বলেও বলে থাকি। তো এই রকম হচ্ছে বিভিন্ন যে লেখচিত্র থেকে তোমরা বিভিন্ন ভৌত রাশি গুলোকে পরিমাপ করা এবং যে অভিমুখ গুলোকে আমরা চিত্র থেকেও জ্যামিতিক চিত্র থেকে কি করে তার ত্বরণের অভিমুখ গুলো আমরা জানলাম কি করে নির্ণয় করতে হয়।